শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে থাকবেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ভালো আছেন আপনি? জি, এবং আপনাকে সামনে পেয়ে সবসময় চমৎকার লাগে। নতুন নতুন কত কথা শুনতে পারি এবং গল্প কবিতা সবকিছু সম্পর্কে জানতে পারি। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণও জানাচ্ছি আমাদের বেলা শেষের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে এবং এসএটিভিকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি ভাইয়া, 21-এর বইমেলা শুরু হয়েছে এবং এই মাসটা প্রত্যেকটা লেখক এবং কবিদের জন্য, সবার জন্য এবং পাঠকদের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে এবং সবাই অপেক্ষায় থাকে যে কবে এই মাসটা আসবে। একটা উৎসব মুখর আমেজে শুরু হয় এই মাসের আগমনটা। তো আপনার কাছে এবারের আগমনটা এবং এবারের আয়োজনগুলো কেমন লাগছে এবং কেমন দেখছেন আপনি? প্রতি বছরই আমাদের বাঙালির জাতীয় জীবনে 21-এর তাৎপর্য নতুন নতুন ভাবে প্রতিভাত হয়। কারণ গত বছর যেভাবে আমি আমার জীবনকে দেখেছি কিংবা চালিয়েছি, এবছর তো আমি সেভাবে চালাবো না। আমি একটা নতুন আর একটা স্বপ্ন তৈরি করি। আমাদের কাজ হলো প্রতিটা মানুষের যে সে জেগে ওঠে নতুন স্বপ্ন নিয়ে। স্বপ্ন সফল হোক আর না, সেরকম ভাবেই প্রতি বছর আমরা 21শে ফেব্রুয়ারি এলে একটা নতুন চিন্তা, নতুন একটা স্বপ্ন নিয়ে আমরা বইমেলায় যাই এবং আমরা আমাদের নিজের জীবনকে আবার একটু পিছনে ফিরে তাকাই গত বছর কেমন ছিল। সে তাকিয়ে আমরা দেখতে পারি যে এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে বেশ ভালো, সুশৃঙ্খল। অনেক স্টল হয়েছে, প্রায় 700 স্টল, প্যাভিলিয়ন, বই বেরোচ্ছে প্রায় 5000-6000, অনেক পাঠক ক্রেতা। কিন্তু আমার যেটা কথা সেটা হলো যে আমরা একটা ভাষা রাষ্ট্র, বাংলা ভাষা ভিত্তিতে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত। আমাদের 4টা খুব বড় অর্জন। 1913 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন। 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হলো। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং 2013 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি আমরা অর্জন করলাম। এই 4টা কিন্তু ভাষা কেন্দ্রিক। এই অর্জনটা আমরা কতটা মনে রাখি কিংবা এই অর্জনের তাৎপর্যটা আমাদের সামনে এগোবার জন্য কতটা আমরা প্রত্যয় হিসাবে নিই, সেটি আমাদের বিবেচ্য বিষয়। শুধু 21শে ফেব্রুয়ারি এলেই আমরা খুব তৎপর হয়ে উঠি। আমরা মনে করি এটাই বুঝি আমাদের একটা উৎসব এবং আমরা ফুল দিই, আমরা সেখানে গিয়ে গান করি কিংবা আমরা কথা বলি। কিন্তু শুধু এর ভেতর দিয়েই কিন্তু 21 নয়। 21 একটা অনেক বড় একটা তাৎপর্য, 21 একটা বড় আদর্শিক জায়গা। হ্যাঁ, সেই জায়গা আমরা যদি অনুধাবন না করি, সেই জায়গার যদি আমাদের কর্মের মধ্যে স্বীকৃতি এবং অনুমোদন না দিই, তাহলে 21শে ফেব্রুয়ারির মূল যে আমাদের আদর্শ সেটি কিংবা দার্শনিক যে ভিত্তি সেটি থাকবে না। সেজন্য আমি মনে করি যে শুধু বইমেলা কেন্দ্রিক, শুধু 21শে এলেই বাংলা ভাষা নিয়ে কথা বলা নয়, সারা বছর ধরে এই ভাষার যে মূল যে এসেন্স, মূল যে সার সত্য, সেটিকে বয়ে নিয়ে যাওয়া, তাই না? এই ভাষা আন্দোলন যেটা আমরা এখন দেখি 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু এখনই শুরু হয়নি, 52 সালে শুরু হয়নি। সেটা মধ্যযুগের এক কবি আব্দুল হাকিম তিনি বলছেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ সে মধ্যযুগে যখন তিনি এই কথা বলেন তখন নিশ্চয়ই বাংলা ভাষার বিরুদ্ধে একটা থ্রেট ছিল। বাংলা ভাষার বিরুদ্ধে কিছু লোক ছিল যারা বাংলায় কথা বললে তাদেরকে অন্তজ মনে করতো, নিম্ন শ্রেণীর মানুষ মনে করতো এবং মেলোচ্ছ মনে করতো যে এরা বাংলায় কথা বলে, এরা তেমন কিছু না। তখন হয়তো ফার্সিতে কিংবা ইংরেজিতে কিংবা অন্য ভাষায় কথা বললে নিজেদের আপগ্রেড মনে করতো, অভিজাত মনে করতো। তখন এই কবি বললেন যে নিজের মাতৃভাষাকে অবহেলা করে যে বাংলায় কথা বলতে চায় না, যে বাংলাকে স্বীকৃতি দেয় না, স্বীকার করে না, তার এই দেশে জন্ম হয়নি, সে দেশের মানুষ নয়। জি, এই যে নিজের ভাষাকে ভালো না বেশে অন্য ভাষাকে রপ্ত করা, বা যেটা বলছিলেন যে অন্য ভাষায় কথা বলা মানেই অভিজাতের লক্ষণ, বা এই ভাবনাটা কি এখনো বদলেছে এতটা সময় পরে? এটা এখনো বদলায়নি, বরং দিনে দিনে বাড়ছে। আমাদের একটা উপনিবেশিক মানসিকতা, আমরা মনে করি যে বাংলায় কথা বললে মনে হয় আমার দামটা একটু কমে গেল, আমার আভিজাত্য কমে গেল। আপনি দেখবেন যে যারা মানে আমাদের এই বিভিন্ন উঁচু শ্রেণীর মানুষ, মানে যারা ধনিক শ্রেণী, তাদের সন্তানরা কেউ বাংলায় পড়াশোনা করে না, কথাও বলে না। পৃথিবীর কোনো জাতি তার মাতৃভাষাকে অবহেলা করে দাঁড়াতে পারেনি, পারা উচিত নয়। এবং আপনি দেখেন, আপনি যদি ফ্রান্সে যান, আপনার সঙ্গে কেউ ইংরেজিতে কথা বলতে চাইবে না।
তাদের সাজাত অভিমান আছে, জার্মানিতে যান, চীনে যান, এখন ইদানিং কিছু ইংরেজি জাপানেও শেখে, একই অবস্থা জাপানে এখন, একই জি। অবস্থা না। সুতরাং তার ভাষাকে তারা গুরুত্ব দিতে, তারা এত বড় হয়েছে, তারা পৃথিবীর ধনিক রাষ্ট্রের মধ্যে উন্নত রাষ্ট্র, আর আমরা ইংরেজিতে কথা বললেই খুব বড় হয়ে যাব তা কিন্তু। ইংরেজি ভাষা আমাদের শিখতে হবে, বিশ্বের নানা জায়গায় যোগাযোগ, আমাদের ব্যবসা বাণিজ্য, লেখাপড়া রক্ষার জন্য সবকিছুর জন্য, যতটুকু দরকার। কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে নয়। জি। মাতৃভাষা হলো প্রথম। আপনি জানেন যে একজন আভার ভাষার কবি, মাত্র সেখানে 3 লাখ লোক হয়তো সেই ভাষায় কথা বলে, আচ্ছা। দাগেস্তানের কবি, তার নাম হচ্ছে রাসুল হামজাতাব। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যখন, আপনার শেষ ইচ্ছা কি? খুব বড় কবি, রুশ ভাষায় তার কবিতা অনুবাদ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় তার কবিতা অনুবাদ হচ্ছে। তার একটা বই আছে, মাই দাগিস্তান, আমার জন্মভূমি, খুব বিখ্যাত বই। জি। তিনি সাক্ষাৎকারে বলছেন যে আমার মৃত্যুর সময় যেন 2জন আভার ভাষার লোক আমার মাথার পাশে দাঁড়িয়ে তারা কথা বলে আমার মাতৃভাষায়, সেটা শুনতে শুনতে আমি মৃত্যুবরণ করব। এই হলো তার শেষ ইচ্ছা। জি। তো এই একজন কবির এই হলো ইচ্ছা। তো আমি মনে করি আমার বাংলা ভাষায় অসংখ্য কবি আছে, অসংখ্য নদী আছে, প্রকৃতি, বৃক্ষ, জি। যতদিন এই নদী থাকবে, একজন কবিও যদি থাকে বাংলা ভাষার, তাহলে এই ভাষার কোনো মৃত্যু নেই। নেই আসলে। আমি এই বিষয়গুলোতে আবার ফিরে আসবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে নেই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। আবারও বইমেলার প্রসঙ্গে ফিরে আসি। এবারের বইমেলায় আপনার কতগুলো বই পেয়েছেন? আমার এবার বইমেলা 4টি বই বেরিয়েছে। একটি বই হচ্ছে রেজাউদ্দিন স্টালিনের কবিতা সমগ্র এক, আচ্ছা। এটা বের করেছে পাঞ্জিরি প্রকাশনী। সরলার সংক্ষিপ্ত জীবনী, এটিও কবিতার বই। সেই বিষয়টা হচ্ছে আমাদের যারা গৃহকর্মী, জি। যারা বাসা বাড়িতে কাজ করে, তাদের জীবনের যে কি অবস্থা, সেটা নিয়ে সরলার সংক্ষিপ্ত জীবনী। আচ্ছা। ছোট্ট একটা কবিতা, খুব প্রতীকী। সেই কবিতাটার নাম অনুসারে এই বইয়ের নাম রাখা হয়েছে সরলার সংক্ষিপ্ত জীবনী। আচ্ছা। এটা প্রকাশ করেছে কবি প্রকাশন। এবং আরেকটি বই বেরিয়েছে কলম প্রকাশনী থেকে, তার নাম হচ্ছে ধুলোর অঙ্কুশ। আমার হাতে যেটা আছে। হ্যাঁ, এই যে অঙ্কুশ। জি। অঙ্কুশ হচ্ছে যে হাতি, মানে হাতির মাথা যে মাউথ, জি। যে লোহার যে হাতুড়িটা চালায়, একটা এরকম থাকে, হ্যাঁ এরকম একটা থাকে, ওটাকে আচ্ছা। অঙ্কুশ বলে। প্রচ্ছদে যেটা দেখতে হ্যাঁ, পাচ্ছি ওইরকম, আমরা। ওই মাথাটার মধ্যে জি। মারে। হাতি তখন দুর্বল থাকে, মানে সে আর নড়াচড়া আচ্ছা। করে না, মাউথের কথা শুনে। ওটার নাম হলো ধুলোর অঙ্কুশ। আর একটা হলো স্বপ্নভূমি, এটি শিশু একাডেমি থেকে বেরিয়েছে। এই 4টি বই এবার আমার বেরিয়েছে। ধুলোর অঙ্কুশে কতগুলো কবিতা আছে বা কি কি এটা বিষয়বস্তু আছে? 64টা কবিতা আছে, 64। এবং আমাদের সামাজিক যে সমস্ত অবক্ষয়, টানাপোড়েন, জীবনের যন্ত্রণা, স্বপ্নর ভঙ্গ, কিংবা আমার প্রেমের বিরহ, গা গঞ্জক, সবকিছুই মানে মিলেমিশে এই কবিতার মধ্যে উঠে আসে। তো একজন কবিতা একটা কবিতার মধ্যে তার দেখা অনেক বাস্তব বিষয়কে জি। মানে অন্যরকম করে প্রতীকের সাহায্যে, উপমার সাহায্যে তুলে আনেন। হ্যাঁ, সুতরাং একটা কবিতার মধ্যে একটা উপন্যাসও পেয়ে যেতে পারেন, একটা কবিতার মধ্যে আপনি আবার জীবনের অনেক গল্প পেয়ে যেতে পারেন। জি, মিলে যাবে অনেক কিছু। এবং এই বইগুলো কি এই বছর জুড়ে আপনি প্রস্তুতি নিচ্ছিলেন বা কবিতাগুলো গুছিয়েছেন বা সিলেক্ট করেছেন, নাকি সব নতুন করে লেখা সারা হয়েছে? বছর ধরে তো কবিতা লেখা হয়, জি। সবগুলো এক জায়গায় করে একটা বই হয়। তো খুব ভালো কবিতা খুব বেশি লেখা যায় না। আচ্ছা। সারা মাস ধরে, সারা বছরে হয়তো 12টা 14টা 20টা এরকম কবিতা লেখা যায় এক বছরে, তার বেশি লেখা যায় না। কারণ জীবনানন্দ দাশও আমরা দেখেছি যে একটা কবিতা 1 মাস ধরে লিখেছেন। জি। রবীন্দ্রনাথ ঠাকুর আপনি দেখবেন যে কবিতা কাটতে কাটতে পাখি ফুল এঁকে ফেলেছে কবিতার মধ্যে, ডিজাইন করে অন্যদিকে ফেলেছে। চলে গেছে হ্যাঁ। জিনিসগুলো। আর সুতরাং এই একটা লেখা তৈরি হতে তো অনেক সময় লাগে। জি। একটা ভালো লেখা, আপনি এক রাত্রে 10টাও কবিতা লিখতে পারবেন, জি। কিন্তু সেটা ভালো কবিতা হবে না। ভালো জিনিসের পেছনে শ্রম দিতে হয়, তাই না? আপনার ভাবনাগুলো আপনার লেখনীতে কি করে ফুটে ওঠে? যেমন আমাদের কাছে, আমরা যারা কবিতা কিছুই জানি না, লিখতে পারি না, শুধু পড়তে জানি এবং ভালো লাগলে সেটা ধারণ করতে জানি, আমাদের কাছে মনে হয় যে পরপর দুটো লাইনও কি করে সুন্দর করে গুছিয়ে লিখছে। এই যে ভাবনাগুলো লেখনীতে ফুটিয়ে তোলা, এটা কি আসলে শেখা যায় কখনো? এটা আসলে মানে এটা একটা মানুষের মধ্যে তার প্রেরণা কাজ করে, সে কোন জিনিসটা খুব বেশি ভালো করতে পারে। ধরেন আচ্ছা। আমি ছোটবেলায় আমার আম্মা বলতো তুমি ডাক্তার হবে, জি। তো কিছুদিন ওই চিন্তা করলাম, দেখলাম এটা আমার হয় না, সম্ভব না। তো ঠিক আছে বিজ্ঞানে পড়ো, আমার তাও লাগে না ভালো।
আমি পরে অনেক আর্টসে ভর্তি হলাম, তারপরে আর্টসে ভর্তি হওয়ার পরে মা বললো তুমি ইকোনমিক্স পড়ো, বাধ্য হয়ে সেটা পড়লাম। কিন্তু আমার ভালো লাগে সাহিত্য, আমি সারাক্ষণ সাহিত্যের বই পড়ি। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই একটা ভালো লাগার জায়গা থাকে, সেই জায়গাটা খুঁজে বের করতে হয়। এখন আপনি উপস্থাপনা করছেন, এটা আপনার ভালো লাগে, আপনাকে জোর করে এখন যদি আমরা মানে বলে দিই আপনি ম্যারাথন রেস করেন কিংবা আপনি ক্রিকেট খেলেন কিংবা ফুটবল খেলেন, সেটা তো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। যেটা আমার ভালো লাগে সেটা আমি করতে পারি, সেটা হলো সৃষ্টির একটা মূল রহস্য। যে আমার এক একটা মানুষ এক একটা প্রতিভা নিয়ে, এক একটা প্রেরণা নিয়ে জন্মায়, যে কোনটা সে ভালো করতে পারে। আমি দেখেছি যে একজন একই সাথে অভিনয় করছে, নাটক করছে, নৃত্য করছে, গান করছে, কোনটাই হচ্ছে না। তার খুঁজে বের করতে হবে সে কোনটা ভালো পারে। আর এখন হচ্ছে একটা স্পেশালাইজেশনের যুগ, বিশেষায়িত সময়ের যুগ। আপনি সবই করতে পারবেন না, কারণ আপনার অনেক প্রতিযোগী। এখন ধরেন আপনার মতো এরকম 20টা উপস্থাপক আছে, তার মধ্যে আপনাকে বিশিষ্ট হতে হবে। আমার মতো 200 কবি আছে, তার মধ্যে আমাকে বিশিষ্ট হতে হবে। সুতরাং ওই বিষয়ে আমাকে জ্ঞান পারঙ্গমতা অর্জন করতে হবে। সেজন্য অনেক অনুশীলন, অনেক অধ্যবসায়, অনেক সাধনা করতে হবে, তাই না? সাধনার বিষয়। এবং আপনি যদি একটা জিনিসের পেছনে সাধনা করে সময় দেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনি সেই বিষয়টাকে আত্মস্থ করতে পারছেন, সুন্দর করে উপস্থাপন করতে পারছেন, রপ্ত করা যায় আসলে। আবারও যদি বইমেলার প্রসঙ্গে ফিরে আসি, যে এখনকার যারা পাঠক আছেন তাদের উৎসাহ আসলে কেমন দেখছেন? অনেকেই কিন্তু মেলায় যাচ্ছেন এবং এই সংখ্যাটা প্রতি বছরই বাড়ছে, কিন্তু রিয়েলি যারা পাঠক, যারা বই পড়তে ভালোবাসেন বা বইয়ের জন্য অপেক্ষা করেন, তাদের আসলে কতটুকু দেখা যাচ্ছে? আমরা আসলে ওই যে হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন যে আমরা হাড়ি কুড়ি কেনা জাতি। আমরা প্রথমে হাড়ি কিনবো, কুড়ি কিনবো, বাজার করবো, তারপরে কিছু বাঁচলে হয়তো জ্ঞানের বইটি আমরা যেটা কিনবো, না কিনবো। তো বইমেলায় এই অবস্থা। বইমেলায় অনেকে দেখতে যায়, ঘুরতে যায়, ধরেন তরুণ তরুণীরা একটু তাদের সময় ক্ষেপণের জন্য যায়, কেউ গিয়ে চা খায়, ঘরে এত মানুষ দেখে। তবে যারা ঢোকে তাদের মধ্যে অন্তত 10 to 20% লোক বই কেনে। হ্যাঁ, তা নাহলে তো এত বই বিক্রি হতো না, তাই না? কেনে। এবং আমি মনে করি সেটা আরো বাড়ানো দরকার। আমি পৃথিবীর নানা দেশে ঘুরেছি, আমি দেখেছি যে সেখানে মানুষ ট্রেনের মধ্যে বসে বই পড়ছে, বই পড়ছে, বই কিনছে। এক একটা বই প্রায় 1 লক্ষ কপি করে ছাপা হয়। হ্যাঁ, 10,000-এর নিচে তো নয়। সুতরাং এই জায়গাটা আমাদের দেখতে হবে যে আমাদের এখানে যারা প্রকাশনার মানে কাজ করছেন, প্রকাশনার ব্যবসা করছেন, তাদের উচিত একটা ভালো বই বের করা, সেই বইটা বেরোনোর আগে একটা রিভিউ পত্রিকায় দেওয়া। যদি আমরা রিভিউটা পত্রিকায় দিতে পারি, তাহলে মানুষ বইটা সম্পর্কে জানবে, বইটা কিনতে আসবে। জানেই না যে কি বই বেরোচ্ছে কোন প্রকাশনা থেকে, তো বই কিনবে কি করে? ভাইয়া, অনেকক্ষণ কিন্তু গল্প করছিলাম, যদি কোনো কবিতা আবৃত্তি এখন এই মুহূর্তে শুনতে পারতাম, 2-4 লাইন আপনার পছন্দের। একটা কবিতা পড়ি, কবিতাটার নাম হচ্ছে দরজা। আচ্ছা। আমাদের এখন বাইরে যেতে হবে, ঘরটা ভীষণ শীতল এবং অন্ধকার, কয়েদি সেলের মতো সংকীর্ণ দরজা। প্রিয় স্বজনের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, অনুভবে তাদের অস্তিত্ব টের পাচ্ছি, স্পর্শে অবয়ব, কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে। একথা বিশ্বাস করি না যে সব অন্ধকারে মানুষকে দেখা যায় না, বরং কোনো কোনো অন্ধকারে মানুষের মুখ খুব প্রজ্জ্বল হয়ে ওঠে, বেশি পরিচিত। দেখতে না পাওয়ার অন্তরায় অন্ধকার নয়, বাইরে না যাওয়ার কারণ নয় সংকীর্ণ দরজা, বরং আমাদের চেতনায় অনুপস্থিত প্রত্যেকের মুখ। এবং অস্বীকার করি না যে দরজাটা সত্যিই অনুপযোগী, তবু আমাদের এখন বাইরে যেতে হবে, দরজাটা ভেঙে হোক কিংবা ঘরটা। বাহ, চমৎকার একটা কবিতা শুনলাম, এবং এই কবিতাটার রেশ থাকতে থাকতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। যে কবিতার চমৎকার একটা কবিতা শুনে গিয়েছিলাম, এই কবিতাটা আসলে কবে লেখা হয়েছে আপনার? কবিতাটা আসলে 80 দশকে লেখা, এবং এই কবিতাটা লেখার পরে আমি বুঝতে পারছিলাম যে কবিতাটা ভালো হয়েছে। কবিতাটা কিভাবে যেন আমার মুখস্থ হয়ে গেল। এবং ভালো জিনিস সবসময় স্মৃতিতে থাকে। তো কবিতাটা আমি তখন বিচিত্রায় পাঠিয়েছিলাম, তখন বিচিত্রা ছাপা হতো প্রায় 1 লক্ষ কপি, সাপ্তাহিক বিচিত্রা। তখন সাপ্তাহিক বিচিত্রা, রোববার, সন্ধ্যা নিয়ে কাগজগুলো খুব নাম করা ছিল, বিচিত্রার মধ্যে বেস্ট একটা কাগজ ছিল। তো ওখানে ছাপা হওয়ার পরে আমার খুব ভালো লাগলো যে এই আমি তখন যশোরে থাকতাম, সেখান থেকে বিচিত্রায় কবিতা ছাপা হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল।
এবং তারপর আর আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেল আর কি এই কবিতাটা ছাপা হওয়ার পরে। তারপর থেকে তো শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি কখনো। এবং চেষ্টা করেছি ভালো কবিতা লিখতে সবসময়। আমি যাতে বিশ্বাস করি, আমি যে দর্শনে বিশ্বাস করি, যে আদর্শে বিশ্বাস করি, সেই কথা বলেছি নির্ভয়। আমি কখনো ভয় পেয়ে কোনো কথা বলিনি যে আমি এই কথাটা বললে, এই সত্যটা উচ্চারণ করলে আমার কি ক্ষতি হবে, সেটা আমি কখনো চিন্তা করি। এবং এই যে দর্শন এবং এই যে আদর্শটা, এটার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা সত্যিকার অর্থে বলতে গেলে আমার একটা পারিবারিক ঐতিহ্য ছিল, যেখানে সংস্কৃতি চর্চার একটা বিষয় ছিল। আর আমার আম্মা খুব সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন। তিনি শতদল নামে একটা পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা। তো তিনি আমাকে বলতেন যে তুমি তো খুব ফুটবল খেলো, এটা করো সেটা করো, তুমি ছড়া লেখো না কেন, তুমি তো অনেক পড়ো। তা আমি ছড়া একটা লিখে দিলাম, ওটা ছাপা হয়ে গেল শতদল পত্রিকায়। প্রথম আমার লেখা ছাপালো, আমি তখন ক্লাস 5-এ পড়ি। 4টা লাইন আমার মনে আছে। পুষ্প যেমন মানব সেবায় জীবন করে দান, আমরা তেমনি দেশের সেবায় বিলিয়ে দেব প্রাণ। তো 4টা লাইন আমার এখনো মনে আছে। তো এই পত্রিকাটা যখন বেরোলো, তখন আমি এই পত্রিকাটা নিয়ে ঘুরতাম সবসময়, সবাইকে দেখানোর জন্য। আর এটা ময়লা হয়ে গেছিল। জি, কি চমৎকার সেই অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা এখনো কিন্তু তাই। একটা লেখা ছাপা হলে ওটা এখনো উল্টে পাল্টে দেখি, ভালো লাগে। কিংবা কিছুক্ষণ কাছে রাখি, খুঁজে বের করি, কিংবা কোন পত্রিকায় লেখা ছাপা হলে ভালো লাগে। ছাপার হরফে নিজের কবিতা দেখা, নিজের নাম দেখার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। ওটা কিন্তু ফেসবুকে নাই। জি, সত্যি একদম একমত কথাটার সাথে। এই যে আপনি যেটা বলছিলেন, এবং কথা শুনেই বুঝতে পারছি যে ছোটবেলা থেকে আপনাদের পারিবারিক এনভায়রনমেন্টটা সেরকম ছিল, যেখানে সাহিত্য চর্চা করা বা এরকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো অনেক, এবং ওই পরিবারটা থেকেই আপনি বড় হয়েছেন। সে কারণে আপনি নিজের যে ভাবনাগুলো, সেগুলো লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এখনকার সময়ে যে আমাদের জেনারেশন বা আমাদের থেকে আরো ছোট যারা আছে, অনেকটাই সময়টা চেঞ্জ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে কি মনে হয় না যে একটা পরিবারই তো এত বড় ভূমিকা রাখে একটা শিশুর মানসিক বিকাশের জন্য, সেখানে অনেকটা ঘাটতি কি থেকে গেছে? বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে এখন তো পরিবার দেখে একটা বাচ্চা শিশু, সে ছোটবেলা থেকে অনেকগুলো বই তার পিঠের মধ্যে চাপিয়ে দেয়, ভারে সে নুবজ হয়ে যাচ্ছে। সে স্কুলে যাচ্ছে, তার মার সাথে যাচ্ছে, বাবা যাচ্ছে, আবার তাকে সাথে করে আনছে, আবার কোচিংয়ে নিয়ে যাচ্ছে, আবার এটা করতেছে। মানে তার নড়াচড়ার কোনো জায়গা নেই, সে খেলতে চিন্তা করতে পারে না, সে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় পায় না, তার মনোবিকাশের জায়গা, শিশু মনস্তত্ত্বের জায়গাটা তার সম্পূর্ণ হয় না। সে সারাক্ষণ ওই যে ব্যাগের মধ্যে থাকে, একটা ফার্মের মুরগির মতো বেড়ে ওঠার মতো। এবং আমাদের সামাজিক অবস্থা নিরাপত্তাহীনতার কারণে অনেক সময় সেটা ঘটে। কিন্তু সবচেয়ে বেশি ঘটে বাবা মা ওই এবং স্কুলের যে পড়াশুনো, সেগুলো একটা রুটিনের মধ্যে তাকে মানুষ করছে। সে বাইরের যে আবহ, চিন্তা, খেলা, আপনি যদি রবীন্দ্রনাথ শেষে ছুটি গল্প পড়েন, ফটিক, যে ডাঙার মাছ, জলের মাছকে ডাঙায় তুলিলে যা হয়, ফটিকের অবস্থা তাই হয়েছিল, এবং সে শহরে গিয়ে মারা গিয়েছিল। সুতরাং আমরা এই ছেলে মেয়েদের যারা জলের মাছ, তাদের ডাঙায় তুলে যেন তাদেরকে আমরা সর্বনাশ না করি। এবং এই একটা বড় বড় ভলিউমের পর ভলিউম বই তারা পড়ছে, শুধু বই পড়ছে। আমি দেখেছি অনেক মানে তরুণীদের জিজ্ঞেস করেছি, তাদের বাইরের কোনো জ্ঞান তারা সে অর্জন করছে না। না, জিজ্ঞেস করলেও বলতে পারে না। আপনি জিজ্ঞেস করেন যে এখন আমেরিকার প্রেসিডেন্টকে অনেক চিন্তা করতে হবে তাকে বলতে, চীনের প্রেসিডেন্টকে বলতে পারবে না, ভারতেরটাও বলতে পারবে কিনা সন্দেহ, কোন দেশের কয়েন কি বলতে পারবে না, পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য কোনটা, সমুদ্র কোনটা, সেটাও বলতে পারবে না। তাকে আবার সাথে সাথে ফেসবুকে গুগল ঘেটে বের করবে যে এটা, তাই না? স্মৃতি থেকে সে বলতে, অর্থাৎ তথ্যর ভেতর থেকে জ্ঞান বেরিয়ে আসে। তো সেই তথ্যটা সে তার মানে স্মৃতি সে ধারণ করে না, এবং সবসময় সে ফেসবুকের মধ্যে থাকে এবং বন্ধুদের সঙ্গে চ্যাট করতে থাকে। বন্ধুরা একটা কথা বললো, সে একটা বললো, সে একটা, এটার মধ্যে সে আনন্দ খুঁজে নিয়েছে। তাই মনে করি এখান থেকে তরুণদের মাথা তোলা দরকার। সে ফেসবুক দেখবে, কিন্তু সময়ের একটা নির্দিষ্ট সময়, হয়তো 1 ঘন্টা সে ফেসবুক থাকলো, আর বাকি সময়টা পড়াশোনা এবং অন্যান্য কাজ করলো। বাবা মাদের উচিত সেভাবে ব্যবস্থা করা। পৃথিবীর অন্য দেশে এত ফেসবুকে মানুষ ব্যবহার করে না। আর সাম্প্রতিক সময়ে আপনি ইংল্যান্ডের একটি ট্যুর থেকে দেশে এসেছেন, অনেক দিন ছিলেন, কেমন ছিল সেটা? ইংল্যান্ডের শহরে 2000 বছরের সভ্যতা, হাজার হাজার মানুষ ঘুরছে, কোনো শব্দ পাবেন না, কোনো বিশৃঙ্খলা নেই, এবং কোনো জাম নাই রাস্তাঘাটে, অনেক গাড়ি। আমাদের চেয়ে ছোট ছোট রাস্তা, আমাদের রাস্তাগুলো অনেক প্রশস্ত, ঢাকার রাস্তা কিন্তু অনেক প্রশস্ত, কিন্তু তাদের রাস্তাগুলো আরো সরু, কিন্তু কোনো জাম নেই। অর্থাৎ একটা সিস্টেমের ভেতরে আছে। আমাদের যে ভয়াবহ প্রতিযোগিতা, কে আগে যাবে, সিএনজি আগে যাবে না, রিক্সা আগে যাবে না, মানুষ আগে যাবে না, বাস আগে যাবে না, ট্রাক আগে যাবে না, প্রাইভেট কার আগে যাবে, এটা হলো প্রতিযোগিতা। এবং ভয়ঙ্কর হর্ন দিচ্ছে, মানে ভয়াবহ। আমি কোন একটা হর্ন শুনিনি ইংল্যান্ড শহরে 12 দিনে,
বাহ, তাই না? তো আমরা যেরকম শব্দ দূষণের হাত থেকে মুক্তি চাই, নদী দূষণের হাত থেকে মুক্তি চাই, আমরা আমাদের এই যে মানে চাষযোগ্য ভূমিগুলো দখল হয়ে যাচ্ছে তার হাত থেকে আমরা মুক্তি চাই, আমরা এই যে ফরমালিন দেওয়া খাবার তার হাত থেকে মুক্তি চাই। অর্থাৎ এই জাতিকে গড়ে তুলতে হলে এখন একটা সুশৃঙ্খল জায়গায় যেতে হবে। আমরা কবিরা সেই স্বপ্নটা দেখি, সেই কথাটা আমরা বলতে চাই, আমরা লেখকরা সেই কথাটাই বলতে চাই, জি, জি। এবং মিডিয়াও সেই কথাই বলতে চাই। তা আমরা যখন সেই একই কথা বলতে চাই, আমরা সেই জায়গায় যেতে পারছি না কেন? এই জিজ্ঞাসা আপনার এবং আমার সকলেরই। অবশ্যই। এবং অনেক অনেক পুরস্কারে আপনি পুরস্কৃত হয়েছেন। সব সময় ভালো ভালো কাজের মাধ্যমে আপনি আপনার এই সমাজের যে কথাগুলো আছে বা আপনার মনের যে ভাবনাগুলো আছে সেগুলো তুলে ধরেছেন, এবং শুভকামনা জানাচ্ছি যেন সামনে এভাবেই পেতে পারি, আমরা সেই কাজগুলো যেন এভাবেই পাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের বেলা শেষেতে আসবার জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে অর্চি, বেলা শেষে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এসিটিভি কর্তৃপক্ষ এবং এসিটিভির যারা কলাকুশলী আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন।